শফি আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সভাপতি, তার রাজনৈতিক জীবনের আজীবন সহকর্মী খন্দকার লুৎফর রহমান, বর্তমান জাগবার যিনি সভাপতির দায়িত্বে রয়েছেন, আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একেবারে সামনের সারির ত্যাগী লড়াকু নেতা, যিনি যুব নেতা হিসেবে পরিচিত, বেশিরভাগ জাতীয় নেতা হিসেবে পরিচিত। আপনারা সবসময় যার টেলিভিশনে কথা শোনেন এবং ভালোভাবে শোনেন, আমাদের সেই প্রায় 350 মতো মামলা যার বিরুদ্ধে হয়েছে, আমাদের নেতা যারা মোহাম্মদ হোসেন আলাল আজকে এখানে উপস্থিত আছেন, ডক্টর ফরহাদ জাতীয় নেতা, আরো অন্যান্য দলের নেতৃবৃন্দ, সেই সঙ্গে আছেন এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপার ছাত্র নেতা জনাব কামরুজ্জামান রতন, জাগপার নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, আমি অসুস্থ, যে কারণে আমি প্রস্রাবে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না। আমি আজকাল খুব কম আসি বাইরে, কিন্তু শরীর খারাপ হলে, কিন্তু খন্দকার লুৎফর রহমান যখন আমাকে বলেছে, আমি যখন শফি আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর কথা শুনেছি, তখন আমি আর না বলতে পারি। শফি আলম প্রধান হচ্ছেন সেই জাতের নেতা যিনি তার দেশকে ভালোবেসেছিলেন, যিনি তার জাতিকে ভালোবেসেছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তিনি বিজয় ছাড়া কোন স্বপ্ন দেখতেন না, যে কারণে তার স্লোগান হচ্ছে একটা, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। এই ধরনের স্লোগান অন্যান্য দলের খুব কম আছে, কিন্তু তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘকালের। প্রথমত হচ্ছে যে তার পিতা ছিলেন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলি, যারা ছিল পাকিস্তান আমলে, তার স্পিকার ছিলেন, এবং তখন আমার বাবা একজন সদস্য ছিলেন। আর তাদের গ্রামের যে বাড়ি, সেই বাড়ি আর আমার গ্রামের বাড়ি খুব কাছাকাছি। সেই জন্য তার সঙ্গে পরিচয় আমার আগে থেকেই ছিল। পরবর্তীকালে ছাত্র জীবনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারের ছাত্র, সেই সময় শফি আলম প্রধান এসে প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং SM হলে ভর্তি হয়। অনেকেই জানেন না, প্রথম রাজনৈতিক ছাত্র জীবন যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা কিন্তু শুরু হয় ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে। পরবর্তীকালে তিনি ছাত্রলীগে চলে যান এবং সেখানে তিনি তার নিজস্ব যোগ্যতা দিয়ে, গুণ দিয়ে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জনাব শফি আলম প্রধান সম্পর্কে অনেকক্ষণ বলা যাবে, কারণ বাংলাদেশে এই ধরনের রাজনীতির সংখ্যা খুব কম, যারা নীতির প্রশ্নে কোনো আপোষ করে না। তিনি, তার স্ত্রী, দুজনেই এই রাজনীতি করেছেন এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে যে তিনি হচ্ছেন সেই ছাত্রলীগের সভাপতি সম্পাদক ছিলেন যখন আপনার তৎকালীন আওয়ামী লীগের, অর্থাৎ 72 সালের পরে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে তার তালিকা তৈরি করে দিয়েছিলেন মনিরুল চৌধুরী সাহেব সহ। মনিরুল চৌধুরী ছিলেন সভাপতি, ছিলেন সাধারণ সম্পাদক, এবং যে কারণে তাকে অনেক খেসারত দিতে হয়েছে, এমনকি হত্যা মামলারও আসামি হতে হয়েছে। এবং তাকে পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসার পরে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে, তাকে জেল থেকে বের করে নিয়ে আসেন এবং রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেন। শফি আলম প্রধানকে এখন আমাদের খুব প্রয়োজন ছিল,
আমরা যখন আন্দোলন শুরু করেছি জোট করে, তখন থেকেই আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। যে শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে দীর্ঘকাল ধরে, এই শাসক গোষ্ঠীর পরিচয় তো হচ্ছে আমরা সবাই জানেন আওয়ামী লীগ। আমি সবসময় যে কথাটা বলি তারা খুব গোস্বা হন। আওয়ামী লীগ দাবি করে তার মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী শুধু নয়, তারা মুক্তিযুদ্ধকে লিড করেছে। সত্য কথা যে মুক্তিযুদ্ধের আগের সংগ্রামে আওয়ামী লীগ অবশ্যই নেতৃত্ব দিয়েছে এবং ৭০ সালের নির্বাচন ছিল নিঃসন্দেহে আর একটি টার্নিং পয়েন্ট বাংলাদেশের রাজনীতি। কিন্তু ১৯৭১ সালে যখন পাক সেনাবাহিনী ক্র্যাকডাউন করেছে, সেই সময় বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা স্বাধীনতাকামী, তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আসলে নিতে এগিয়ে আসেন। তাদেরকে একটা অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার কথা কেউ বলেনি। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এখন এটা তারা অস্বীকার করতে চায়, ভীষণভাবে অস্বীকার করে এবং জিয়াউর রহমান সাহেবকে কি করে ছোট করে দেখাবে, খলনায়ক হিসেবে দেখাবে, এই প্রচেষ্টাই তাদের থাকে সবসময়। কয়েকদিন আগে আমি শুনিনি, আমাকে মেজর হাফিজ সাহেব, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাকে ফোন করলেন। ফোন করে আমাকে বললেন, ওবায়দুল কাদেরের একটা বক্তব্য শুনেছেন? কোন বক্তব্য? বলছে তিনি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কোথায় কবে উঠেছে, কোন পত্রিকায়, আমরা কেউ জানি না। তিনি মেজর বললেন যে আমি তখন জিয়াউর রহমানের স্টাফ প্রধান ছিলাম, তার সঙ্গে উনি কাজ করতেন। উনি বললেন যে যখন এই ফর্মটা বাকশাল করার পর্যন্ত সবাইকে ফর্ম দেওয়া হচ্ছে, সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক ভাবে বাকশালে যোগ দিতে হবে, তখন সেনাবাহিনীর উপপ্রধান তখন জিয়াউর রহমান, তার কাছেও সেই ফর্ম এসেছিল। তো জিয়াউর রহমান সাহেব বাংলা খুব ভালো আপনার বুঝতেন না, অতটা জটিল শব্দ। উনি হাফিজ সাহেবকে এসে ওই কাগজে বলছে, হাফিজ দেখা তো মধ্যে কি আছে? হাফিজ সাহেব যখন তাকে বললেন, বললেন যে বাকশালে যোগ দেওয়ার কথা। তো তুমি এক কাজ করো, তুমি ফর্মটা তোমার সবচেয়ে নিচের ফাইলটা নিচে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেন। এই যে মিথ্যাচার, এই যে সারাক্ষণ সর্বক্ষণিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে তাদের নেতা তাকে মনে করে তারা যে হয়তো জিয়াউর রহমানকে গুরুত্ব দিলে, তাকে মূল্যায়ন করলে তিনি খাটো হয়ে যাবেন। এই যে হীনমন্যতা আছে একটা। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ না।